স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্যই দিয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলছেন, এটি চূড়ান্ত হওয়ার পর জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার কথাও জানান কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দীর্ঘ 15 বছর ধরে সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। 1.5 দশকে দেশে কথা বলার কোনো জায়গা ছিল না, সেখানে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এমন অভিমত বিশিষ্টজনদের। তারা বলছেন, স্বৈরাচার পতনের পর বর্তমান দায়িত্বশীল অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি। সংস্থাটির 30 বছরের পথ চলা শীর্ষক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 90 পরবর্তী দেশের রাজনীতি যখন একে অন্যের মুখ না দেখার, তখন বস্তুনিষ্ঠ গবেষণা নিয়ে সিপিডি হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম। সিপিডির 30 বছরের পথ চলার সেই গল্প তুলে ধরেন অধ্যাপক ডক্টর রেহমান সোবহান। ডেমোক্রেটিকলি ইলেক্টেড পার্লামেন্ট সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি। নীতির সংকট নয়, বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন। বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল। এ সময় বক্তারা বলেন, সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে সিপিডি প্রথম আলোচনা শুরু করে। তো কিছুর মধ্যে যে সিপিডি তাদের কাজ চালিয়ে যেতে পেরেছেন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, আর সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে পরে বাকি সব অধিকারও কেড়ে নেওয়া হয়। আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন, বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে, নাহলে তো আপনি থাকতে পারছেন না ওখানে। একটার পর একটা অধিকার কেড়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর যে বেসিক ফান্ডামেন্টালটা আমাকে ঠিক রাখতে হবে। এ সময় সাংবাদিক মাহফুজ আনাম বলেন, স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি। যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। ক্ষমতা এখন আমি এসছি, আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। পরে এক ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে। গবেষণা প্রতিষ্ঠানটির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে নির্দিষ্ট করে কোন বিষয়গুলো উঠে এসেছে একটু আপনার কাছে জানতে চাই আমি, যে এই প্রতিবেদন আর্থিক খাতের দুর্নীতি আমরা জানি যে উঠে এসেছে, কিন্তু নির্দিষ্ট করে বললে কোন বিষয়গুলো বেশি উঠে এসেছে? আমি টু দ্য পয়েন্টে আপনাকে বলতে চাই, এইটি হচ্ছে যে মোটা দাগে গত 15 বছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই বিষয়টি প্রতিবেদনে মোটা দাগে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে প্রতি বছর গত 15 বছরের প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার এটি অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.25 লাখ কোটি টাকা। এছাড়া এই প্রতিবেদনটি মোট 30টি অধ্যায় এবং 400 পৃষ্ঠার এই প্রতিবেদন। এই 400 পৃষ্ঠার প্রতিবেদনে গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন খাতের অনিয়ম এবং দুর্নীতির বেশ কিছু দালিলিক
দালিলিক তথ্য উঠে এসেছে এবং 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে মোটা দাগে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প তারা শ্বেতপত্র প্রণয়ন কমিটি পরীক্ষা করে দেখেছেন সেখানে কীরকম অনিয়ম দুর্নীতি হয়েছে এবং তারা তাদের প্রতিবেদনে বলেছেন যে প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং 29টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে $87 বিলিয়ন বা 7,80,000 কোটি টাকা। পরীক্ষা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেখেছে যে 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা, অর্থাৎ অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে ক্রয়ের ক্ষেত্রে নানা রকম অনিয়ম দুর্নীতি করে সেখানে 1,95,000 কোটি টাকা করা হয় এবং ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয় এবং এছাড়া গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এখানে মোটা দাগে যে বিষয়টি বলতে চাই এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটি বলেছে সেটি হচ্ছে যে 40% অর্থ আমলারা লুটপাট করেছেন, আত্মসাৎ করেছেন নানা কায়দায়। এছাড়া বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%, এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি উল্লেখ করেছে যে বাজেটের দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেটে 3 গুণ করা যেতে পারত। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ খাতের আরেকটি বিষয় এখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন দিয়েছে 400 পৃষ্ঠার সেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনে $30 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং 10% যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে $3 বিলিয়ন। এভাবে নানা খাতে অনিয়ম, গত 15 বছরে নানা খাতে অনিয়ম এবং দুর্নীতির নানা তথ্য তুলে ধরা হয়েছে। আপনি জানেন যে গত 2 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে সরকার এবং সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের মধ্যেই তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে গত 15 বছরের দুর্নীতির নানা চিত্র, আর্থিক অপরাধের চিত্র এবং সেই শ্বেতপত্রের প্রণয়ন কমিটি যেই প্রতিবেদনটি আজকে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন এবং সেখানে মোটা দাগে অর্থ পাচারের বিষয়গুলো উঠে এসেছে এবং অর্থ পাচারের ক্ষেত্রে নানা কায়দায় দেশ থেকে কিভাবে অর্থ পাচার হচ্ছে, আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস এবং হুন্ডির মাধ্যমে সহ আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেই বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে চূড়ান্ত যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে উল্লেখ করেছেন। এখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনে সুপারিশ করেছেন যে যেই প্রতিবেদন তারা দিয়েছেন এই অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দেশে আইনের মাধ্যমে তাদের বিচার করা হয় এবং দেশ থেকে যে অর্থ পাচার করা হয়েছে সেই পাচারকৃত অর্থ যেন ফেরত আনা হয়, সেই বিষয়গুলো শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। আদিত্য, আপনাকে একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই যে কারা আসলে এর সাথে বেশি জড়িত, একদম নির্দিষ্ট করে সেই নামগুলো উঠে এসেছে কিনা বা এই ধরনের কোনো ধরনের আসলে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, রয়েছে কিনা যে আসলে কারা এর সাথে জড়িত? এখানে যে প্রতিবেদনে খাতওয়ারি যে বিভিন্ন খাতের দুর্নীতির চিত্র এসেছে এবং তারা যেসব খাতে দুর্নীতি হয়েছে যেমন ব্যাংকিং খাত এবং সহ সরকারি বিভিন্ন প্রকল্পভিত্তিক যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চিত্রটি এসেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এখন সরকারের কাছে যে প্রস্তাবনা দিয়েছে এখানে দায়ী যারা, চিহ্নিত ব্যক্তি যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি, তবে এই প্রকল্প সংশ্লিষ্ট এবং বিভিন্ন খাতে যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল তারা দায়ী বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন। আদিত্য, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। বলা হয়েছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড অর্থাৎ প্রায় 6,000 কোটি বাংলাদেশি টাকারও বেশি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ। এদিকে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয়েছে ব্রিটেনে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকাও রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলোই কেনা হয়। অনুসন্ধানে দেখা গেছে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও বহু সম্পত্তির মালিকানা রয়েছে। বাংলাদেশ সব দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়, এমন মন্তব্য জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। দেশ এখনও জঞ্জালমুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখন জনগণের ঐক্যের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিগত সরকার দেশকে কারাগার বানিয়েছিল। শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দিয়ে তারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিল বলেও অভিযোগ তার। জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের তাগিদও দেন তিনি। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো বক্তব্য কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যরা। দাবি ছিল পাহাড়ে সামরিক শাসন প্রত্যাহারের। সকালে রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথাই বলেন বক্তারা। এ সময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে সরকারের কাছে দাবিও জানান তারা। বক্তারা বলেন, এই চুক্তির পূর্ণাঙ্গ যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বরং বাংলাদেশের আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার পাশাপাশি দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য। শনিবার কুইক রেন্টাল আইন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে বিদ্যুতের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এজন্য ক্যাপাসিটি চার্জ এবং অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে। একই সাথে পুরনো আইন আধুনিকায়নের কথাও বলছেন তারা। একই সঙ্গে বিগত 14 বছরের দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো খতিয়ে দেখার পরামর্শ উদ্যোক্তা এবং বিশ্লেষকদের। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইনের অধীনে নেয়া প্রকল্পগুলো আদালতে চ্যালেঞ্জ করা নিষিদ্ধ ছিল। সাময়িক সময়ের জন্য আইনটি করার কথা বলা হলেও সবশেষ এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল ২০২৬ সাল পর্যন্ত। এই আইনের অধীনে নেওয়া হয় শতাধিক প্রকল্প, নির্মাণ করা হয় রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, কেনাকাটা হয় কয়েক লাখ কোটি টাকার। আইনের চেঞ্জেসটা আমার কাছে মনে হয় খুব মহৎ উদ্যোগ এবং এটা দরকার ছিল। এটা অ্যাবিউজ হচ্ছিল। এই অ্যাবিউজড হওয়াতে কিন্তু অনেক বেশি পাওয়ার জেনারেশন সেক্টরে আনসলিসিটেড প্রজেক্ট এসছে, যেটার আমরা আফটার এফেক্টটা পাচ্ছি। সলিসিটেড প্রজেক্টগুলো যাতে চলে এবং নিশ্চিতভাবে চলে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন অনুসারে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আরো আসবে। পিডিবির তথ্য বলছে, দেশের ১৪৩টির মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ৮১টি। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১৬,৪৭৭ মেগাওয়াট হলেও সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট। অতিরিক্ত সক্ষমতার জন্য গুনতে হয় কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এতে বাড়তেই থাকে উৎপাদন খরচ। বাড়তি মূল্যে এমনকি পরিচিত এবং বিভিন্নভাবে সরকারগুলোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গ্রুপকে বিভিন্নভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যেটা প্রতিযোগিতামূলক মূল্যে কিনলে সরকারের জন্য অনেক ব্যয় সাশ্রয়ী হতো এবং সরকারের জন্য অনেক রাজস্ব ব্যয় কম হতো। এমনকি ভর্তুকির যে দায় এই কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্নভাবে হয়েছে, সেটা থেকেও সরকার এড়াতে পারত। ভবিষ্যতে যেন আইনের অপব্যবহার না হয় তা নিশ্চিত করার পরামর্শ উদ্যোক্তা ও বিশ্লেষকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের মেয়েরা এখন সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ হারাচ্ছেন। এর জন্য গণমাধ্যমগুলোর কর্মপরিবেশের পাশাপাশি দায়ী লিঙ্গ বৈষম্য। এটি সমাজের জন্য অ্যালার্মিং বলেই মনে করছেন বক্তারা। রবিবার সকালে গণমাধ্যমে জেন্ডার বিষয়ক এক অনুষ্ঠানে এই কথা বলেন তারা।
গণমাধ্যমে জেন্ডার সমতা, ন্যায্যতা, মর্যাদা ও সংবেদনশীলতা প্রতিষ্ঠা করতে সংবাদ মাধ্যমে জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদে স্বাক্ষর করেছে দেশের 20টি গণমাধ্যম। রোববার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদে স্বাক্ষর করেন সংবাদ মাধ্যমের ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় নারীদের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। বলেন, মাঠে সাংবাদিকতা করার পাশাপাশি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতে হবে নারীদের। মিডিয়া বিজনেস মডেলেও বিষয়টা কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এই অঙ্গীকার সনদটি এটি জরুরি। নারী কর্মীর অংশগ্রহণের সঙ্গে সঙ্গে বারবার দক্ষতা যোগ্যতার কথাটা আছে। জুনিয়র লেভেলে একজন নারীকে হয়তো তার সহকর্মীরা সহযোগিতা করবে, কিন্তু উপর লেভেলে গেলে তখন তার কাছ থেকে অন্য কেউ সহযোগিতা করতে পারবে। তখন বাসার সহযোগিতা লাগবে, তাকে ফ্রিডম দিতে হবে, ফ্রি করতে হবে। বিভিন্ন জেলার পত্রিকার সম্পাদকরা মফস্বল শহরে নারী সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জ বলে মনে করেন। সংবাদপত্রগুলো আর্থিকভাবে স্বাবলম্বী করা দরকার এবং সেখানে নারীরা বেঁচে থাকতে পারে, তার সংসারটা টিকতে পারে, সন্তানের পড়াতে পারে, সেরকম বেতন তারা নিশ্চিত করতে পারে, তাহলে তাদের সংখ্যা বাড়বে। যদি এইভাবে সবাই আন্তরিক হই, তাহলে আমরা আজকে যে সনদ করছি সেটি বাস্তবায়ন অনেকটা সহজ হবে। তারা বলছেন, গণমাধ্যমে আইন ও ন্যায্যতা ভিত্তিক বেতন কাঠামো, মেধা ও যোগ্যতার মাপকাঠিতে নিয়োগ, পদায়ন, লিঙ্গ বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করাই এই সনদের মূল লক্ষ্য। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে 3 জনের প্রাণহানি ঘটেছে। শনিবার রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে বিমান চলাচল আবারও চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে FBI প্রধান হিসেবে বেছে নিলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক ঘোষণায় বর্তমান FBI প্রধান ক্রিস্টোফার রেইকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। FBI প্রধান থাকা অবস্থায় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবন মারে-লাগোতে তল্লাশি চালান রেই। এ ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান, এমন মন্তব্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানে এসব কথাই বলেন তিনি। ডানা 36 বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট। আনুষ্ঠানিকভাবে এই মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত সহ অনেকে। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানে। বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। যেই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি, কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব, এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কী চিন্তা করছে। উইন্ডিজ সফরে নেই সাকিব, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই এই অলরাউন্ডার, সেটা এখন অনেকটাই নিশ্চিত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।